আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে ওসি নিয়োগ হচ্ছে, এসপি নিয়োগ হচ্ছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ হচ্ছে, এগুলো আওয়ামী লীগের তালিকার, আওয়ামী লীগের পুনর্বাসন শুরু হয়ে গেছে। এটি ডক্টর ইউনূস স্যারের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে আমাদেরকে রুখে দিতে হবে। যারা 1-11 সময় কুশীলব ছিল, তারা কিভাবে ডক্টর ইউনূস স্যারের আশপাশে জায়গা পায়, আমরা সেই প্রশ্ন রাখছি। 1-11 কুশীলব যারা আজকে এই সরকারের জায়গা করে নিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। 1-11 কুশীলবদেরকে রেখে আওয়ামী লীগের পুনর্বাসন করে কোনোভাবে রাষ্ট্র সংস্কার করা যাবে না। এখনো পর্যন্ত দেখেছেন যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এই সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছি। আমরা সরকারের উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করেছি। আমরা বলেছি 2018 সালে আমরা এই কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। আমরা ওই আন্দোলন সফল করার পরে আমরা ঘোষণা দিয়েছিলাম রাষ্ট্র সংস্কার করতে হবে। আজকে রাষ্ট্র সংস্কার কতটুকু এই সরকার করতে সক্ষম হবে সেটি আমরা এখনো পর্যন্ত জানি না। কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের মাফিয়া, গুন্ডা, সন্ত্রাসী তারা কিছুদিন লুকিয়েছিল, পালিয়েছিল, কিন্তু শেখ হাসিনার যে জন্মদিন হলো, তারা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনার জন্মদিন পালন করেছে। এত বড় গণহত্যা চালালো, 1500 মানুষকে গুলি করে নির্বিচারে হত্যা করল। আজকে 30,000-এর অধিক মানুষকে আহত করেছে। প্রতিটা দিন আমরা দেখতে পাচ্ছি কেউ না কেউ গুলিবিদ্ধ যারা হাসপাতালে ছিল তারা মারা যাচ্ছে। আজকে এমতো অবস্থায় আবার শেখ হাসিনার জন্মদিন পালন, আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তার করা হয় না, মাঝে মাঝে 2-1টা চুনোপুটি ধরে আইওয়াস করা হয়। আমরা কি এই আইওয়াস মেনে নিব? আমরা চাই আওয়ামী লীগের 300 এমপি যারা 14 সালে, 18 সালে, 24 সালে নির্বাচিত হয়েছে, সেই আওয়ামী লীগের এমপিদেরকে গ্রেপ্তার করতে হবে। একই সাথে এই অভ্যুত্থানের সময়, অভ্যুত্থানের পরে সেনাবাহিনীর কাছে 626 জন আশ্রয় নিয়েছিল। আমরা বারবার বলছি সেই 626 জনের তালিকা প্রকাশ করতে হবে। সেখানে ওবায়দুল কাদের ছিল কিনা আমরা জানতে চাই, সেখানে হাসান মাহমুদ ছিল কিনা আমরা জানতে চাই, সেখানে আসাদুজ্জামান ছিল কিনা আমরা জানতে চাই। যদি ওই 626 জনের তালিকা আপনারা প্রকাশ না করেন, তাহলে মনে করব তাদেরকে আপনারা পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, যারা গণহত্যার সাথে জড়িত, তাদেরকে যদি কেউ বাঁচানোর চক্রান্ত করে, তাদেরকে কেউ যদি রক্ষা করার চক্রান্ত করে, তাহলে এই বাংলাদেশের মানুষ সেটি মেনে নিবে না। প্রয়োজনে যদি এই সরকার তাদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, যদি বিচার করতে ব্যর্থ হয়, তাহলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা জনতার আদালত বসে তাদেরকে বিচার করব। প্রয়োজনে পল্টনে অথবা শাহবাগে আওয়ামী লীগের বিচার করার জন্য, এই গণহত্যার সুষ্ঠু বিচার করার জন্য আমরা জনতার আদালত বসাব। তবু আওয়ামী লীগকে আমরা এইভাবে তারা শেখ হাসিনার জন্মদিন পালন করবে, আগামীতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে, রাজনীতি করবে, আমরা সেটি মেনে নিব না। আমরা দাবি রাখছি, এখানে যারা আছে আমরা আমাদের এইখান থেকে দাবি রেখেছি, আরো অনেক প্রোগ্রাম থেকে দাবি করেছি, সবাই দাবি করছে বাংলাদেশে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার পরে বাংলাদেশে আওয়ামী লীগের নামে, আওয়ামী লীগের নাম নিয়ে, ছাত্রলীগের নাম নিয়ে, যুবলীগের নাম নিয়ে, গুন্ডা লীগের নাম নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। একই সাথে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর এবং 14 দলে যারা ছিল, এই 14 দলের দোসর জাতীয় পার্টি সহ
আওয়ামী লীগের সকল দশর তাদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখতে পাই এই জাতীয় পার্টির সাথে এই সরকার সংলাপে বসে, এটি কিসের নমুনা? আমরা মনে করি এটি আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে পুনর্বাসনের নমুনা। যদি জাতীয় পার্টির সাথে সংলাপ করে তাহলে ওই উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন শুরু করব। জাতীয় পার্টি 15 বছর ধরে আওয়ামী লীগকে সার্ভিস দিয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, আজকে বাংলাদেশকে ধ্বংস করেছে। এই গণহত্যার দায় কোনোভাবে জাতীয় পার্টি এড়াতে পারবে না। জিএম কাদের নামে মামলা হয়েছে, চুন্নু আরেক শয়তান। এই জিএম কাদের এবং চুন্নু, এই দুই শয়তানকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। তারা বলে আমরা 24 সালে নির্বাচনে যেতে বাধ্য হয়েছিলাম, আমাদের মাথায় ডিজিএফআই পিস্তল ঠেকিয়েছিল। আমাদের মাথায় ঠেকাই নাই, আমাদের মাথায় তো ঠেকাইছে। আমরা কি নির্বাচনে গেছি? তাহলে তোমরা কেন গেলে? তোমরা ডিজিএফআই এর কাছ থেকে, আওয়ামী লীগের কাছ থেকে বস্তা বস্তা টাকা নিয়েছ। যারা 24-এর ইলেকশনে গিয়েছে এরা আওয়ামী লীগের কাছ থেকে, ডিজিএফআই এর কাছ থেকে বস্তা বস্তা টাকা নিয়েছে, কোটি কোটি টাকা নিয়েছে। আমরা এই সরকারকে বলবো তাদের কাছ থেকে টাকা উদ্ধার করেন। আমি জাতীয় পার্টির সকল নেতা খারাপ সেটি আমি বলবো না। জাতীয় পার্টির অনেকে আমাদেরকে তথ্য দিয়েছে, এই যে 24 সালের ইলেকশন, সেই ইলেকশনের আগে নজিবুল হক জন্য সে ডিজিএফআইয়ের কাছ থেকে কয়েক বস্তা টাকা নিয়েছে। তাকে ধরবেন না? যদি তাদেরকে না গ্রেপ্তার করেন তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আমরা দাবি রাখছি অনতিবিলম্বে জাতীয় পার্টিকে, যদি 90 সালে তারা স্বৈরাচারী করেছে, 24 সালেও এই স্বৈরাচারের দোষী রয়েছে, জাতীয় পার্টিকে কোন সংলাপে ডাকা যাবে না, তাদের রাজনীতি নিষিদ্ধ করে দিতে হবে। অর্থাৎ আওয়ামী লীগের নামে, জাতীয় পার্টির নামে বাংলার মাটিতে আর কোন রাজনীতি চলতে পারে না, চলতে দেওয়া হবে না। তাদের যারা নিয়েও রয়েছে, যারা অপরাধী না, তারা যদি রাজনীতি করতে চায় তাহলে অন্য নামে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের নামে, জাতীয় পার্টির নামে এই গণহত্যায় জড়িতরা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমি বক্তব্য বাড়াবো না। সর্বশেষ যেটি বলতে চাই, আজকে আমাদের সমন্বয়ক ভাইয়েরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আমরা সমকালে সংবাদ দেখলাম, মানব জমিনে দেখলাম, তারা রাজনৈতিক দল গঠন করতে চায়। অবশ্যই সংবিধানে, যদিও এই সংবিধান এখনো পর্যন্ত বিলুপ্ত হয় নাই, তার মানে এখনো বহাল আছে। এই সংবিধানে বলা আছে যে কেউ, যে কোনো ব্যক্তি, যে কোনো নাগরিক তার সংগঠন করার অধিকার রয়েছে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি রাজনীতি করতে চায় অবশ্যই তারা পারবে। কিন্তু বন্ধুগণ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারা আন্দোলন করেছে, কারা নেতৃত্ব দিয়েছে? সেখানে নেতৃত্ব দিয়েছে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি সহ সকল ছাত্র সংগঠন। সেখানে সাধারণ শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে। অর্থাৎ এই ব্যানারকে কুক্ষিগত করে যদি কেউ এককভাবে রাজনৈতিক দল গঠন করতে চায়, সেটি কি অন্যান্য ছাত্র সংগঠন মেনে নিবে? সুতরাং আন্দোলনের নেতাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা দল গঠন করলে, ছাত্র সংগঠন করলে অন্য নামে করেন। এই ব্যানারটিকে জাতির প্রয়োজনে, জাতির সংকটে কাজে লাগানোর জন্য এই ব্যানারটিকে আপনারা সার্বজনীন রাখেন। ইতিমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদেরকে বলা হচ্ছে আমরা আগামীতে দল গঠন করব, তোমরা আগে যে সংগঠন করতা সেই সংগঠনটিকে তোমরা পদত্যাগ করো। আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে বলা হয়েছে, ছাত্র দল শিবিরের যারা ছিল তাদেরকে বলা হয়েছে, অন্য সংগঠনে যারা ছিল তাদেরকে বলা হয়েছে আমরা এই ছাত্র নেতাদের পিছনে
আমরা শ্রম দিয়েছি, মেধা দিয়েছি। আজকে যদি আপনারা মনে করেন যে তাদেরকে বিভিন্ন ক্ষমতার লোভ দেখিয়ে আমরা সরকারে রয়েছি, সরকারে তোমাদেরকে বিভিন্ন পদে বসাবো, এই লোভ দেখিয়ে তাদেরকে নিতে চান, সেটি কখনোই ঠিক হবে না। সুতরাং আপনাদের প্রতি আমাদের আহ্বান, দল গঠন করবেন, সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই, কিন্তু এই সার্বজনীন ব্যানারটিকে আপনারা নষ্ট করবেন না। আওয়ামী লীগ যেভাবে ৭১-এর পরে মুক্তিযুদ্ধের ইতিহাস এককভাবে ভাগদখল করতে গিয়েছিল, আজকে দেখেন তাদের পরিণতি। সুতরাং একক মাস্টার মাইন্ড, আমি একাই সব করেছি, আমি একাই সব ভাগদখল করব, এরকম চিন্তা চেতনা কারো থাকলে আমরা অনুরোধ জানাবো সেই চিন্তা চেতনা দূরে রাখুন। আপনাদের অভ্যুত্থান যে নেতৃত্ব দিয়েছিলেন, যে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন, এখনো পর্যন্ত বিপ্লব অসমাপ্ত। কারণ যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র সংস্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সম্ভাবনা থেকে যায় শেখ হাসিনা চট করে বাংলাদেশে ফিরে আসতে পারে। সুতরাং রাষ্ট্র সংস্কার পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সকল দল মত পথের মানুষকে সাথে নিয়ে যেভাবে ঐক্যবদ্ধ রেখেছিলেন সেইভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করতে হবে। ইতিমধ্যে বিভাজনের রাজনীতি শুরু হয়ে গেছে, সমালোচনার রাজনীতি শুরু হয়ে গেছে, একে অপরের বিরুদ্ধে বিভিন্ন বিষোদ্গার শুরু হয়ে গেছে। আমরা সবার প্রতি আহ্বান রাখব, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি বিভক্ত হয়ে যাই এই সুযোগ নিবে ছাত্রলীগ, আওয়ামী লীগ। সুতরাং আসুন দেশের প্রয়োজনে, দেশের রক্ষায়, জনগণকে বাঁচাতে, রাষ্ট্র সংস্কারে আমরা ঐক্যবদ্ধ থাকি। জাতীয় ঐক্য এবং সংহতি সরকার, জাতীয় সরকার গঠন করি। আমি সর্বশেষ বলতে চাই, আমাদের প্রবাসী ভাইয়েরা যারা দেখেন শেখ হাসিনার অভ্যুত্থানের সময় রেমিটেন্স শাটডাউন করেছিল, এই অভ্যুত্থানে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা যদি রেমিটেন্স শাটডাউন না করত তাহলে শেখ হাসিনার পতন হতো না। আমি বাংলাদেশ থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেই প্রবাসী ভাইদেরকে আমরা লাল সালাম জানাই, যারা এই অভ্যুত্থানে অংশ নিয়েছিল। আমার ৫৭ জন প্রবাসী ভাই, আমার পাশে একজন আছে, এদিকে আসেন। আপনার নামটা কি? হাফেজ মোহাম্মদ। হাফেজ মোহাম্মদ ভাই, যে ৫৭ জন প্রবাসী ভাই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে গিয়ে কারাবরণ করেছিল, এই হাফেজ মোহাম্মদ ভাই তার একজন। তিনি দুবাইতে ছিলেন। সেখানে সভা সমাবেশ করা যায় না, প্রতিবাদ করা যায় না, কিন্তু বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে গিয়ে সেই দুবাইতেই তিনি প্রতিবাদ জানিয়েছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন। আজকে তিনি মুক্ত হয়েছেন। ডক্টর ইউনূস স্যার ভূমিকা রেখেছে, তাকে আমরা ধন্যবাদ জানাতে চাই। প্রবাসীরা এইভাবে ভূমিকা রেখেছে। রেমিটেন্স শাটডাউন, সরকারের মাথা নষ্ট হয়ে গেছিল, আমার ভাইয়েরা গ্রেপ্তার হয়েছিল, তারপরে তারা ভয় পায় নাই। এভাবে প্রবাসীরা ভূমিকা রেখেছে। আজকে প্রবাসীদের ভোটাধিকার যদি আমরা না দিই তাহলে কি অন্যায় করা হবে না? আমরা এই সরকারের প্রতি দাবি রাখতে চাই, প্রবাসীরা বাংলাদেশের নাগরিক, তারা রেমিটেন্স পাঠাচ্ছে, এই কারণে বাংলাদেশের অর্থনৈতিক চাকা এখন সচল রয়েছে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। যে সকল প্রবাসীরা বিদেশের মাটিতে মারা যায় বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে, সেই প্রবাসীদের লাশ বাংলাদেশে বিনা খরচে আনতে হবে এবং প্রবাসীদের এয়ারপোর্টে যে হয়রানি করা হয়, তাদেরকে বিভিন্ন এজেন্সিতে হয়রানি করে, এই হয়রানি বন্ধ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে প্রবাসীদেরকে যারা বিভিন্ন দেশে কাজের জন্য যেতে চায়, চাকরির জন্য যেতে চায়, এই দালালদের দৌরাত্ম বন্ধ করে সরকারিভাবে অল্প খরচে তাদেরকে বিভিন্ন দেশে পাঠানোর উদ্যোগ নিতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল স্যার, প্রবাসী বান্ধব একজন শিক্ষক এবং এই মুহূর্তে উপদেষ্টা, আমরা তার প্রতি আহ্বান রাখব যে আপনি উদ্যোগ নিন। যেহেতু আপনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, আপনি উদ্যোগ নিন।
কিভাবে দালালদের দৌরাত্ম্য দূর করে কিভাবে রাষ্ট্রীয় খরচে অল্প খরচে এই প্রবাসী ভাইদেরকে বিদেশে পাঠানো যায়, এবং যে 3টা দাবি রেখেছি সেই 3টা দাবি আমার দৃঢ় বিশ্বাস এই অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, রাষ্ট্রীয় খরচে তাদের লাশ বাংলাদেশে আনা এবং এয়ারপোর্টে হয়রানি বন্ধ করা, এজেন্সির হয়রানি বন্ধ করা এবং রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা। এই 3টা দাবি এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং এই সরকারের উপদেষ্টা আসিফ স্যারের প্রতি আমরা রাখছি। আশা করি তিনি পূরণ করবেন, উদ্যোগ গ্রহণ করবেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নয়, আমরা এই সরকারের পক্ষে। ডক্টর ইউনূস স্যার নিজেই বলেছেন আমাদের কোনো ভুল হলে আপনারা সমালোচনা করবেন, যে কারণে তারা যাতে রাষ্ট্র সংস্কার সফলভাবে করতে পারে এবং তাদের ভুলগুলো তাদের চোখের সামনে ধরা পড়ে, এই কারণেই কিছু বিষয় আমরা তাদেরকে সংশোধিত হওয়ার সুযোগ যাতে তৈরি হয়, এজন্য কিছু বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরি। এর মানে এই নয় যে এই সরকারের পতনের দাবিতে আমরা আন্দোলন শুরু করব। আমরা এই সরকারের পক্ষে যতক্ষণ পর্যন্ত তারা রাষ্ট্র সংস্কারের পক্ষে কাজ করে যাবে, গণ অধিকার পরিষদকে তারা তাদের পাশে পাবে। গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কারের রাজনীতি করে 2018 সাল থেকে। সুতরাং রাষ্ট্র সংস্কারের জন্য এই সরকারের যত ধরনের সহযোগিতা করা দরকার আমরা ইনশাল্লাহ করব। এই সরকারকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমরা সরকারকে বলবো আপনারা নিরাপদে কাজ করুন। কেউ যদি আপনাদেরকে অস্থিতিশীল করার জন্য এবং আপনাদের কাজে বাধা প্রদান করে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রস্তুত রয়েছি তাদেরকে দাঁত ভেঙে জবাব দেওয়ার জন্য। রাষ্ট্র সংস্কার হতে হবে, রাষ্ট্র সংস্কার আগে, এরপরে নির্বাচন। আপনারা কি একমত? আগে রাষ্ট্র সংস্কার, এরপরে নির্বাচন। তবে সময় বেশি নিলে আওয়ামী লীগ যেভাবে তৎপরতা শুরু করেছে, যেভাবে চট করে ফিরে আসার হুমকি দিচ্ছে, সময় বেশি নিলে এলোমেলো হয়ে যেতে পারে। সুতরাং দ্রুত সময়ের মধ্যে, যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করুন এবং রাষ্ট্র সংস্কারের পরে একটি সংখ্যানুপাতিক নির্বাচন দেন। সংখ্যানুপাতিক, যে দল যতটুকু ভোট পাবে সেই দলকে ততগুলো আসন দিতে হবে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগামীতে 300 আসনে নির্বাচন করতে চাই। আমরা এই তারুণ্যের নেতৃত্ব সারা দেশে যাচ্ছি, মানুষের কথা শুনছি। আগামীতে ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে 300 আসনে প্রার্থী দেওয়া হবে। আমরা তরুণদেরকে দেখতে চাই। তরুণরা সবসময় জাতির নেতৃত্ব দিয়েছে। আমরা জনগণের প্রতি আহ্বান রাখবো, আপনারা তরুণদের সাথে থাকুন, পাশে থাকুন। আগামী জাতীয় সংসদে 150 জন তরুণ নেতৃত্বকে তরুণ সংসদ আমরা জাতীয় সংসদে দেখতে চাই। তরুণরা সবসময় ইমানের পরীক্ষা দিয়েছে, জনগণের পাশে ছিল, আন্দোলন নেতৃত্ব দিয়েছে। আমাদের সভাপতি নুরুল হক নূর, তার যে ভূমিকা সকলে জানেন। 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। এই একটি বাণী, একটি বক্তব্য যেভাবে সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে পড়ে, আজকে আমরা যেখানে যাই সেখানেই বলে, নূর ভাই আপনার কথা শুনে, আপনার কথাই সাহস পেয়ে আমরা 10% ধাক্কা দিয়েছি। আমরা রাষ্ট্র সংস্কারের পক্ষে, জনগণের পক্ষে। সুতরাং গণ অধিকার পরিষদের পাশে থাকুন। গণ অধিকার পরিষদ আপনাদেরকে সাথে নিয়ে এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে সংগ্রাম, আমরা এই সংগ্রামে আপনাদেরকে সাথে নিয়ে আগামীতে সরকার গঠন করতে চাই, 300 আসনে প্রার্থী দিতে চাই। আমার দৃঢ় বিশ্বাস আগামীতে জনগণ তরুণ নেতৃত্বকে বেছে নেবে।